কন্ডাকশন হবে সেই রিলেটেড কিছু কথাবার্তা শেয়ার করেছি। আজকে ক্লাসে বলেছি আমি একদম বেসিক স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করব। এই বেসিক স্ট্যাটিস্টিক্স এর অনেক কিছুই তোমাদের জানা আছে, জানা থাকার পরেও অনেকের হয়তো অনেক কিছুতে জানা নাও থাকতে পারে, এ কারণে হচ্ছে আমি বেসিক থেকে শুরু করব। এখন সবার প্রথমেই আমাদের জানতে হবে যে স্ট্যাটিস্টিক্স কি। যদি স্ট্যাটিস্টিক্স কে আমি ডিফাইন করি, স্ট্যাটিস্টিক্স আর একদম এক কথায় বললে যে স্ট্যাটিস্টিক্স কি, তোমার কাছে যদি আমি বলি তাহলে তুমি এটাকে কি বলতে পারো? স্ট্যাটিস্টিক্স হচ্ছে নিউমেরিক্যাল এক্সপ্রেশন। নিউমেরিক্যাল এক্সপ্রেশন কার বলো? যে কোনো একটা ফ্যাক্টের বা ঘটনার, যে কোনো একটা ফ্যাক্টের বা ঘটনার কি বলো? নিউমেরিক্যাল এক্সপ্রেশন। এখন ফ্যাক্ট কি থাকবে? অফ এনি ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টের ঘটনা হতে পারে। এখন কেন আমি এই যে কোনো একটা ডিপার্টমেন্টের ঘটনাগুলো নিউমেরিক্যাল এক্সপ্রেশন নিব? এগুলোর মধ্যে রিলেশন ক্রিয়েট করার জন্য। তাহলে কেন নিলাম এই which is used to make relation with one another? সো আমি যদি স্ট্যাটিস্টিক্স কাকে বলে জিজ্ঞেস করি, তোমাদের বলতে কোনো অসুবিধা আছে? স্ট্যাটিস্টিক্স হচ্ছে নিউমেরিক্যাল এক্সপ্রেশন। কার নিউমেরিক্যাল এক্সপ্রেশন? যে কোনো একটা ফ্যাক্টের, যে কোনো একটা ডিপার্টমেন্টের, যেটা কাজে লাগে আমাদের কি তাদের মধ্যে রিলেশন ক্রিয়েট করার জন্য। যদি আমরা কোনো এই নিউমেরিক্যাল এক্সপ্রেশন গুলো নিয়ে কোনো কাজ করতে চাই বা কোনো সিদ্ধান্ত নিতে চাই, তখন কিন্তু আমাদের এগুলোর প্রয়োজন হয়। এখন আমি তোমাদের আমাকে স্পষ্ট শোনা যায়, দেখতে পাও তোমরা? জি ম্যাম। জি ম্যাম। এখন এই স্ট্যাটিস্টিক্স এর কিছু লিমিটেশন আছে, কিছু ইম্পর্টেন্স আছে। আমি তোমাদেরকে একটা পিডিএফ প্রোভাইড করব, ওই পিডিএফ এ লিমিটেশন এবং ইম্পর্টেন্স আছে, ওটা তোমরা একটু দেখে নিবা। ওকে ম্যাম। লিমিটেশন একটু পড়ে নিবা, জাস্ট এন্ড ইম্পর্টেন্স। ম্যাম উপরে হচ্ছে ম্যাম ডিপার্টমেন্ট বলতে আসলে কি বোঝানো যে হয়? কোনো একটা ডিপার্টমেন্ট, যে কোনো একটা অর্গানাইজেশন, যে কোনো একটা ইন্ডাস্ট্রি বোঝাচ্ছে। ওকে ম্যাম। বুঝতে পেরেছো? ম্যাম স্ট্যাটিস্টিক্স এর ডেফিনিশনটা একটু আরেকবার বলবেন? স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে কোনো একটা ঘটনার নিউমেরিক্যাল এক্সপ্রেশন। স্ট্যাটিস্টিক্স কি? যে কোনো একটা ফ্যাক্টের বা ঘটনার নিউমেরিক্যাল এক্সপ্রেশন, যে কোনো একটা ডিপার্টমেন্টের হতে পারে, যে কোনো একটা অর্গানাইজেশনের হতে পারে, যে কোনো একটা ইন্ডাস্ট্রির হতে পারে, যে কোনো একটা কোম্পানির হতে পারে। এটা কি কাজ করবে? এটা রিলেশন আমরা তৈরি করব তাদের মধ্যে। মানে আমরা এই পরিসংখ্যান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব বা আমরা কোনো ক্যালকুলেশন করতে চাই। বুঝতে পেরেছো? কোনো অ্যানালাইসিস করতে চাই। ম্যাম নিউমেরিক্যাল এক্সপ্রেশন বলতে কি বোঝাচ্ছে? যেমন ধরো যে আমি বলি একদম সহজ ভাষায়, যদি বলি তোমার ক্লাসে এখন জয়েন করেছো কতজন? 31 জন। আমি যদি বলি 31 জনের বয়স নিয়ে তুমি অ্যানালাইসিস করো। এখন বয়স হচ্ছে কি? ফ্যাক্ট। ঘটনাটা কি বলো? এজ। এজ হচ্ছে ফ্যাক্ট। এখন এজ কে তুমি কি নিউমেরিক্যালি প্রকাশ করবে না? কারো বয়স 18 বছর 3 মাস, কারো বয়স 17 বছর 9 মাস, কারো বয়স 19 বছর 1 মাস। তার মানে কি এজ যে একটা ফ্যাক্ট, এটাকে তুমি কি করছো? নিউমেরিক্যালি এক্সপ্রেস করছো, মানে তাকে একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করছো। বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। এখন এই স্ট্যাটিস্টিক্স এর কিছু লিমিটেশন এবং ইম্পর্টেন্স আমি একটা পিডিএফ প্রোভাইড করব, সেখানে আছে, জাস্ট একটু রিড করবা। কঠিন কিছুই না, জাস্ট একটু রিড করবা। এখন যে জিনিসটা এরপরে আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ভেরিয়েবল। আমরা কিন্তু যখন ম্যাথমেটিক্স শিখেছি আমরা কিন্তু ভেরিয়েবল শিখেছি। কিরকম ভেরিয়েবল শিখেছি বলতো? যেমন আমরা শিখেছি y = 2x। ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা x কে বলেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y কে বলেছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই শিখে আসছি না? সো জি ম্যাম। ভেরিয়েবল বা চলক। আর স্ট্যাটিস্টিক্স এর ভাষায় ভেরিয়েবল হচ্ছে মেজারেবল কোয়ান্টিটি। মেজারেবল কি বলো? কোয়ান্টিটি। যেই কোয়ান্টিটিকে আমরা মেজার করতে পারি স্ট্যাটিস্টিক্স এর ভাষায় সেটাকেই বলা হয় কি বলো? ভেরিয়েবল। যে কোয়ান্টিটিকে আমরা মেজার করতে পারি স্ট্যাটিস্টিক্স এর ভাষায় সেটাই কি বলো? ভেরিয়েবল। Variable are mainly two types.
এগুলো সব ম্যাডামের শীটে আছে, তারপরে আমি লিখে লিখে তোমাদেরকে শর্টলি লিখে লিখে একদম অরিজিনটা বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল, কোয়ালিটেটিভ ভেরিয়েবল, আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এখন দেখো ম্যাডাম যেহেতু কোয়ালিটেটিভ ভেরিয়েবল বলেছি, তার মানে এটা মেজার করবে কি বলো? কোয়ালিটি। এটা মেজার করবে কি? কোয়ালিটি। ডিফার ডিফার করবে এটা কি দিয়ে বলো? কোয়ালিটি দিয়ে। এখন কোনগুলো কোয়ালিটেটিভ ভেরিয়েবল? আমি যদি এক্সাম্পল দেই, কিছু বলতে পারো? কোন এক্সাম্পল মাথায় আসে? আমি যদি বলি এডুকেশন, তুমি কি বলতে পারো এডুকেশন কয় কেজি? না আমি ম্যাম। যদি বলি অকুপেশন, তুমি কি বলতে পারো অকুপেশন কয় কেজি? নো ম্যাম। আমি কি যদি বলি রিলিজিয়ান, এগুলো সব কি স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে নির্ধারণ করা হয়। এজন্য এগুলোকে বলা হয় কি? কোয়ালিটেটিভ। সব সময় মনে রাখবা, স্ট্যাটিস্টিক্স কখনো কোয়ালিটি নিয়ে কাজ করে না। স্ট্যাটিস্টিক্স কখনোই কোয়ালিটি নিয়ে কাজ করে না। স্ট্যাটিস্টিক্স কাজ করে কি নিয়ে? কোয়ান্টিটি নিয়ে। আচ্ছা, সো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল মানে আমি বুঝতে পারছি এটা ডিফার করবে কি দিয়ে? উইথ কোয়ান্টিটি দিয়ে। কিরকম এক্সাম্পল যদি দেই আমি? লিটারেসি রেট। এক্সাম্পল দিলাম, মনে করো, হ্যাঁ বলো। এজ মনে করো, তারপরে ওয়েট, ডিসটেন্স, আরো স্যালারি, পপুলেশন, যেটাই বলো না কেন, এগুলো সবই কি বলো? কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এখন এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আবার টু টাইপস। এই স্ট্যাটিস্টিক্স মূলত কাজ করবে এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কয় ধরনের? ভেরিয়েবলস আর টু টাইপস। কয় ধরনের বলো? টু টাইপস। কি কি? একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। কি ভেরিয়েবল বলো? ডিসক্রিট। এই কালার দেখতে কি তোমাদের অসুবিধা হচ্ছে? না ম্যাম। না ম্যাম। একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, আরেকটা কি বলো? কন্টিনিউয়াস ভেরিয়েবল। স্ট্যাটিস্টিক্স মূলত এই দুই ধরনের ভেরিয়েবল নিয়ে কাজ করবে। তোমরা ছোটবেলায় স্ট্যাটিস্টিক্স এর যে অঙ্কগুলো করে আসছো, কিসের জন্য করে আসছো জানো? ডিসক্রিটের জন্য। ছোট ছোট কিছু ডিসক্রিট মানের জন্য তোমরা গড় বের করা শিখে আসছো, মধ্যক বের করা শিখে আসছো, প্রচুরক বের করা শিখে আসছো। ম্যাডাম পড়াবো এখন কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য। কিসের জন্য বলো? কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য। ডিসক্রিটটাও আমি দেখাবো, তবে মেইনলি ফোকাস করব কন্টিনিউয়াসটা। এখন কেন এটাকে ডিসক্রিট বলছি? কেন এটা ডিসক্রিট ভেরিয়েবল? কারণ এটা কন্টেইন করে অনলি, কন্টেইনস কি বলো? অনলি ইন্টিগ্রাল ভ্যালু। কি ভ্যালু? ইন্টিগ্রাল ভ্যালু। যেমন কিরকম ইন্টিগ্রাল ভ্যালুস বলবে? যেমন আমি যদি বলি নাম্বার অফ স্টুডেন্টস, ইন কোন সেকশন বলো তোমরা? এমইটি 201 ডিএ সেকশন, তাই না? তাহলে তুমি কয়টা মান পাবা বলো তো বাবা? কয়টা মান পাবা? একটাই মান। যেমন আজকে ক্লাসে জয়েন করেছো 32 জন, ম্যাডামকে বাদ দিয়ে, ম্যাডাম সহ 33 জন। তার মানে এইটা কি? একটা পূর্ণ সংখ্যা। এটা কি ভেরিয়েবল? ডিসক্রিট ভেরিয়েবল। এটা কি ভেরিয়েবল? ডিসক্রিট ভেরিয়েবল। মানে একটা শুধু মান, একটা পূর্ণ সংখ্যা। ডিসক্রিট ভেরিয়েবলে সবসময় একটা পূর্ণ সংখ্যাকে কন্টেইন করবে। আর যদি বলি কন্টিনিউয়াস ভেরিয়েবল, এটা হবে কন্টেইনস, এগুলো ম্যাডামের পিডিএফ এ দেখবা আরো লেখা আছে একদম সুন্দর করে। আমি এখানে শর্টলি মেইন জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, সব তো লেখার দরকার নাই। contains values within a certain range, নির্দিষ্ট রেঞ্জ, সার্টেন রেঞ্জের মধ্যে ভ্যালু কন্টেইন করে কন্টিনিউয়াস ভেরিয়েবল। যেমন আমি যদি এক্সাম্পল দেই, এজ অফ স্টুডেন্টস, এজ, একদম সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই আগে, তারপরে তো বড় ডাটা নিয়ে তোমরা কাজ করবা। স্টুডেন্টস ইন বলো এমইটি
201 ডিএস সেকশন। এখন আমি যদি এটা বলি, এমইটি D0 এই সেকশনে স্টুডেন্টদের বয়স 19 বছর, এটা কি সত্য কথা? সবার বয়স তো 19 নো না। ম্যাম, তখন আমাদের কি বের করতে হবে? একটা আপার বাউন্ডারি এবং একটা লোয়ার বাউন্ডারি চুজ করতে হবে। তাহলে একজন বলল ম্যাডাম আমার বয়স 17 বছর, আমার বয়সই সবচেয়ে কম এই সেকশনের, আমি ধরে নিলাম ঠিক আছে 17 বছর। তারপরে আমি কি করলাম, আমার এখানে ভেরিয়েবলটা কি এজ। আরেকজন বলেছে ম্যাডাম আমার বয়সটা 21 বছর, আমি ঠিক আছে ধরে নিলাম, আমাদের লাস্ট বাউন্ডারি কত? 21। সো আমাদের এখানে ডেটাগুলো কি থাকবে বলো? 17 থেকে 21 বছরের মধ্যে যে কোনো ডেটা থাকতে পারে, তাই না? জি ম্যাম। সো এখানে ভ্যালুটা টেক করেছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, এর কারণে এটাকে আমি বলবো কি ভেরিয়েবল বলো? কন্টিনিউয়াস ভেরিয়েবল। কি ভেরিয়েবল? কন্টিনিউয়াস ভেরিয়েবল। সো কি দেখলাম, ভেরিয়েবল মেইনলি দুই ধরনের, একটা কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ আবার দুই ধরনের, একটা ডিসক্রিট আর একটা কি বলো? কন্টিনিউয়াস। এখন যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় ডেটা। ডেটা হচ্ছে কি, নরমালি স্ট্যাটিস্টিক্স বলতেই আমরা ডেটা শব্দটা শুনি। ডেটা আর নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ ইন্ডিভিজুয়াল এলিমেন্টস। ডেটা কি বলতো? যে কোনো ইন্ডিভিজুয়াল এলিমেন্টস এর নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ কি ইন্ডিভিজুয়াল এলিমেন্টস। ডেটা হচ্ছে আমাদের যে কোনো একটা এলিমেন্টের বা যে কোনো একটা ফ্যাক্টের কি বলো? নিউমেরিক্যাল এক্সপ্রেশন। বোঝা গেছে ডেটা কি? জি ম্যাম। জি ম্যাম। এই ডেটাটা টু টাইপস। ডেটা কি কত ধরনের বলো? ডেটা আর টু টাইপস। কি কি হতে পারে ডেটা? প্রাইমারি ডেটা এবং কি বলো? সেকেন্ডারি ডেটা। আছে কি সেকেন্ডারি ডেটা। দুই ধরনের ডেটা, একটা প্রাইমারি ডেটা আর একটা সেকেন্ডারি ডেটা। এখন আমরা দেখবো যে এই প্রাইমারি ডেটাটা আসলে কি এবং সেকেন্ডারি ডেটা আসলে কি। আমি যদি তোমাদেরকে একটা পার্থক্য করে দেখিয়ে দেই দুটো ডেটা। ম্যাম ফ্র্যাকশন নাম্বার কি টু টাইপস কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস এর মধ্যে পড়ে? হ্যাঁ, ফ্র্যাকশন নাম্বার কি টু টাইপস কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস এর মধ্যে পড়ে? হ্যাঁ কোয়ান্টিটি অবশ্যই এটা অবশ্যই। কি ম্যাম ডিসক্রিট না কন্টিনিউয়াস? যদি একটা সিঙ্গেল চিন্তা করো তাহলে সেটা হচ্ছে তোমার, যদি ফ্র্যাকশনও চিন্তা করো, কন্টিনিউ ডিসক্রিটের ক্ষেত্রে তোমাকে পূর্ণ সংখ্যা নিতে হবে, একটা একটা ডিজিট নিতে হবে। মনে করো যে তুমি চিন্তা দেখেছো যে আলুর কেজি হচ্ছে তোমার, মনে করো 25.8, তখন ডেটা নেওয়ার সময় তোমাকে এটা 26 চিন্তা করতে হবে, পূর্ণ সংখ্যা চিন্তা করতে হবে যখন তুমি কাজ করবা। একটা সিঙ্গেল এলিমেন্টের জন্য যদি চিন্তা করো তাহলে সেটা ডিসক্রিট এবং তোমাকে ওটা পূর্ণ সংখ্যা হিসেবে চিন্তা করতে হবে। কিন্তু ওইখানে যে শুধু বললেন ইন্টিজার সংখ্যা। ইন্টিগ্রাল মানেই তো পূর্ণ সংখ্যা, সেটাই তো বলছি যে তোমাকে ওটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে কাজ করতে হবে। সো দেখো, প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা এই দুই ধরনের ডাটা আছে আমাদের। প্রাইমারি ডাটাটা হচ্ছে কালেক্ট করতে হবে অরিজিনাল ফিল্ড, কালেক্টেড ফ্রম অরিজিনাল ফিল্ড, মানে যে ডাটা নিয়ে তোমরা কাজ করবা সে ডাটাকে অরিজিনাল একদম ফিল্ড থেকে কি করতে হবে? কালেক্ট করতে হবে। যেমন আগে ছোটবেলা মনে আছে আদমশুমারি লোকেরা আমাদের ঘরে ঘরে এসে জনসংখ্যা গণনা করে যেত, ফিল্ড অফিসাররা এসে, ওগুলোই কিন্তু প্রাইমারি ডেটা, মানে যেটা তুমি একদম রুটে গিয়ে কালেক্ট করো। আর সেকেন্ডারি ডেটা হচ্ছে কালেক্টেড ফ্রম পাবলিশ প্রাইমারি ডেটা, মানে প্রাইমারি ডেটা পাবলিশ হয়ে গেছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনে কোনো ডেটা নিয়ে কাজ করেছো, সেটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। আর প্রাইমারি ডাটাটা অবশ্যই যেহেতু অরিজিন থেকে কালেক্ট করবা, সো আমাদের প্রয়োজন হবে ট্রেন্ড পারসন। ট্রেন্ড পারসনের প্রয়োজন হবে, অভিজ্ঞ লোকের প্রয়োজন হবে, এখানে দরকার নাই। তো
তো ট্রেন পার্সন প্রয়োজন হলে এই ডাটাটা এক্সপেন্সিভ হবে, কারণ টাকা পয়সা দিতে হবে, তো ট্রেন পার্সন নিবে, টাকা পয়সা দিতে হবে না? জি ম্যাম। এবং এই ডাটাটা কি হবে, এক্সপেন্সিভ হবে, এবং ডাটাটা কালেক্ট করতে টাইম বেশি লাগবে, টাইম কনজিউমিং। এটা না। সো তুমি ট্রেন প্রাইমারি ডাটাটা কি ম্যাম অর্গানাইজড হবে? হ্যাঁ, কেন অর্গানাইজড হবে না? তোমাকে অর্গানাইজড করে নিতে হবে ক্যালকুলেশনের জন্য, কেন অর্গানাইজড হবে না? অবশ্যই অর্গানাইজড হবে। এক্সপেন্সিভ হবে, টাইম কনজিউমিং হবে, সো এই ডাটাটা কি হবে, মোর রিলায়েবল হবে, অনেক ভালো ডাটা হবে। এই ডাটা দিয়ে যদি তুমি কোনো কাজ করো, এই ডাটাটা রিলায়েবল হবে। আর এটা কি রিলায়েবল হবে না? কারণ কেন রিলায়েবল হবে না? কারণ প্রাইমারি ডাটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। ডাটা প্রতিনিয়ত কি হয় বলো, চেঞ্জ হয়। সো পাবলিশড একটা প্রাইমারি ডাটা দিয়ে তুমি যদি কাজ করো, সেই ডাটাটার যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টের অ্যাকুরেসি কমে যাবে। সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করলে রেজাল্টের অ্যাকুরেসি কমে যায়। সো এই দুই ধরনের ডাটা, প্রাইমারি ডাটাটা আমাদের সবচাইতে ভালো ডাটা, উৎকৃষ্ট ডাটা, আর সেকেন্ডারি ডাটাটা আমাদের কম রিলায়েবল। এই গেল হচ্ছে দুই ধরনের ডাটা নিয়ে কথা। এখন যে জিনিসটা তোমরা ছোটবেলায় শিখে আসছো, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তোমরা এই ফ্রিকোয়েন্সিকে ছোটবেলা শিখে আসছো হচ্ছে মেবি গণসংখ্যা। ফ্রিকোয়েন্সিকে কি শিখে আসছো, গণসংখ্যা। আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে শিখে আসছো গণসংখ্যা সারণী। সবগুলোর বাংলা আমার জানা নাই, এটার বাংলা জানা আছে বলে দিলাম। এখন আমাদের এই ফ্রিকোয়েন্সি এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি সেটা জানতে হবে। সো আমি যদি একটা চার্টে দেখাই একদম এক্সাম্পল আকারে, তাহলে তোমাদের কাছে সুবিধাজনক মনে হবে বুঝতে পারাটা। এতগুলা কেন নিচ্ছিল, এতগুলার দরকার নাই। আচ্ছা, আমি এখানে একটা টেবিল নিলাম। মনে করো আমি তোমাদের মিড টার্ম পরীক্ষা নিয়েছি। তোমরা কতজন স্টুডেন্ট আছো? মনে করো 30 জন স্টুডেন্ট। আমি এখানে রেখেছি নাম্বার অফ স্টুডেন্টস, আর এখানে রেখেছি মার্কস, যে মিড টার্ম পরীক্ষায় তোমরা কত মার্কস পেয়েছো। এখন আমি এদেরকে সাজালাম, আমার স্টুডেন্টদেরকে সাজালাম। কিভাবে সাজিয়েছি, আমার এখানে কতজন স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্টস, এবং এখানে আছে হচ্ছে মার্কস। সো আমি এটাকে এরকম ভাবে সাজাচ্ছি, দেখো 0 to 10, 10 to 20, 20 to 30, 30 পর্যন্ত, যেহেতু 30 to 40। আর এখানে মার্কস, মনে করো আমার এখানে কতজন স্টুডেন্টের মার্কস আছে, মনে করো পেয়েছে কত মার্কস, সরি এই জিনিসটা আসবে এই পাশে, জি ম্যাম, মার্কসটা আগে দেন। আর এটা চলে যাবে ওই পাশে। সো আমরা যেহেতু মার্কস মিড টার্ম পরীক্ষা 30 মার্কের নেই, সো এই কলামটা আমি মুছে দিব। সো 0 থেকে 10 এর মধ্যে মনে করো আমার স্টুডেন্ট পেয়েছে হচ্ছে 7 জন। 10 থেকে 20 এর মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে মনে করো 13 জন। ম্যাম সেকেন্ড রোতে তাহলে 11 থেকে 20 হওয়ার কথা ছিল না? বলবো, এখন যেটা লিখেছি সেটা বলবো তোমাদের। ডিস্ট্রিবিউশন যে দুইটা উপায়ে করা যায় সেটা আমি বলবো। পরে দেখো এই 0 থেকে 10 এর মধ্যে 7 জনকে রেখেছি, 10 থেকে 20 এর মধ্যে মনে করো 13 জন পেয়েছে, আবার 20 to 30 এর মধ্যে পেয়েছে হচ্ছে 10 জন। সো আমার এখানে আমরা কতজন স্টুডেন্ট নিয়ে কাজ করেছি বলো, 30 জন। এখন দেখো এই যে আমি সাজালাম, আমার মার্কস ছিল, নাম্বার অফ স্টুডেন্টস ছিল, এই যে তাদেরকে একটা টেবুলেটেড ফর্মে সাজিয়েছি আমি, এটাকেই কিন্তু বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমার যে ডেটাগুলো আছে, ডেটাগুলোকে যদি আমি এরকম একটা টেবুলেটেড ফর্মে সাজাই, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর এই যে দেখো 0 থেকে 10 এই রেঞ্জের মধ্যে কত বলো, 7 জন। তার মানে 0 থেকে 10 এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, 7। আবার 10 থেকে 20 এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, 13। 20 থেকে 30 এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, 10। সো frequency key number of item within the range of a class interval is called frequency।
তার মানে এই যে দেখো নাম্বার অফ আইটেম এই 0 থেকে 10 এই ক্লাস ইন্টারভেলের মধ্যে 7 জন বসেছে, তার মানে এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কি 7। আর একে যে আমি একটা টেবুলেটেড উপায়ে সাজালাম সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দুইটা উপায়ে করা যায়, একটু আগে একজন কুইরি করেছো সেটার অ্যান্সার আমি দিচ্ছি, তার আগে আরো কিছু জিনিস বুঝিয়ে দেই। এই যে আমি সাজালাম, এই 0 কে বলা হবে কি লিমিট বলো? লোয়ার লিমিট, লোয়ার লিমিট। 10 কে বলা হবে কি? আপার লিমিট। আপার লিমিট। আপার লিমিট। সো প্রত্যেকটা ক্লাসেরই এখানে যেমন 10 হচ্ছে লোয়ার লিমিট আর 20 কি আপার লিমিট। এখন দেখো এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা দুইটা উপায়ে করতে পারি, দুইটা ওয়ে আছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের। একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড, আরেকটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। এই দুইটা মেথডে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউট করতে পারি, একটা এক্সক্লুসিভ মেথড আরেকটা কি বলো? ইনক্লুসিভ মেথড। এখন ম্যাডাম যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটা তোমাদের দেখালাম এটা কিন্তু ম্যাডাম এক্সক্লুসিভ মেথডে করেছি। এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটা ম্যাডাম একটু আগে দেখালাম সেটা হচ্ছে আমরা কি মেথডে করেছি? এক্সক্লুসিভ মেথডে করেছি। কেন এই মেথডটাকে এক্সক্লুসিভ মেথড বলে? এখানে দেখো প্রথম ক্লাসের যে আপার লিমিট, মন দিয়ে আমার কথাগুলো শুনবা, দেখো ম্যাডাম গ্রিন কালার করে দিয়েছি, আর দ্বিতীয় ক্লাসের যে লোয়ার লিমিট, এ দুটো কি সমান না? জি ম্যাম। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে না যে ম্যাডাম 10 যে পেয়েছে সে আসলে কোথায় আছে? জি ম্যাম। প্রশ্ন জাগবে তো, তাই না? জি ম্যাম। এই যে দেখো এই ক্লাসে 10 আছে আপার লিমিট হিসেবে, এই ক্লাসে 10 আছে কি লোয়ার লিমিট হিসেবে। এই এক্সক্লুসিভ মেথডের ক্ষেত্রে সব সময় আমরা লোয়ার লিমিটকে প্রায়োরিটি দিব। কাকে দিব? লোয়ার লিমিটকে। তার মানে 10 যে পেয়েছে সে আছে কি এই 10 থেকে 20 এর মধ্যে, সে কিন্তু 0 থেকে 10 এর মধ্যে নাই, সে আছে কি 10 থেকে 20 এর মধ্যে। এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড, যে প্রথম ক্লাসের আপার লিমিট এবং দ্বিতীয় ক্লাসের লোয়ার লিমিট সেম, বাট যেই ক্লাসে লোয়ার লিমিট হিসেবে আছে সেখানে আমরা মানটাকে কি করব বলো? কাউন্ট করব। আচ্ছা, তাহলে ইনক্লুসিভ মেথড কোনটা? ইনক্লুসিভ মেথডে হচ্ছে এগুলো সব আমি যে পিডিএফটা দিব লিখা আছে, এই কথাগুলো লিখা আছে। দুইটাই কাউন্ট করে ম্যাম? না, ইনক্লুসিভ মেথডে দেখো 0 থেকে শুরু হয়েছে, আমরা এটা 9 গিয়ে শেষ করব, আর এটা আবার 10 থেকে শুরু হয়ে কোথায় থামবে? 90 19-এ। এটা আবার 20 থেকে শুরু হয়ে কোথায় থামবে? 29 তাহলে দেখো যেহেতু আমি 30 পর্যন্ত পরীক্ষা নিয়েছি, আমাকে এখানে আরেকটা কলাম করতে হবে না? হবে তো, কারণ 30 যে পাবে তাকে আমি কি করব? 30 থেকে 39 30 থেকে 29 পর্যন্ত আমাকে আরেকটা কলাম করতে হবে। সো ইনক্লুসিভ মেথডে দেখো প্রথম ক্লাসের আপার লিমিট এবং দ্বিতীয় ক্লাসের লোয়ার লিমিটের মধ্যে কি কোনো মিল আছে? নাই। সো ইনক্লুসিভ মেথডের একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা কি? দেখো, হ্যাঁ হ্যালো, কেউ কিছু বলেছো বাবা? আমি শুনি নাই। ম্যাম হয়তো ভুলে হ্যাঁ, তোমরা কি ম্যাডামকে ম্যাম। স্পষ্ট করে শুনতে পাও? জি ম্যাম, রোমান কথা বলছিল, নেট প্রবলেম ম্যাম। আচ্ছা দেখো সীমাবদ্ধতাটা কোথায়? 0 থেকে 9 শুরু হয়েছে, এটা কিন্তু আবার 10-এ, তার মানে যে 9.5 পেয়েছে সে ডাটাটার কি হবে বলো তো? সে ডাটাটা বসানোর কোনো জায়গা আছে? না ম্যাম। নাই। এ কারণে কিন্তু আমরা সব সময় কাজ করি এক্সক্লুসিভ দিয়ে। কি দিয়ে কাজ করি বলো? এক্সক্লুসিভ দিয়ে। এবং আমি যত অঙ্ক করাবো সবই কিন্তু এক্সক্লুসিভ দিয়ে করাবো, কোথাও আমি ইনক্লুসিভ ইউজ করব না। সো তোমাদের কাজ থাকবে এই জিনিসটা মনে রাখা যে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে সব সময় কাকে প্রায়োরিটি দিব? লোয়ার লিমিটকে। সো এই গেল দুইটা মেথডের মাধ্যমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন তোমাদের আমি দুটো জিনিস শিখাবো, একটা হচ্ছে মিড ভ্যালু এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ম্যাম এক্সক্লুসিভ মেথডটা একটু আরেকবার এক্সপ্লেইন করুন। কোথায়? এই দেখো প্রথম ক্লাসের
প্রথম ক্লাসের আপার লিমিট এবং দ্বিতীয় ক্লাসের লোয়ার লিমিট সেম, এই বিষয়টা শুধু মনে রাখো। দেখো এটার আপার লিমিট কত, 10, আবার এটা লোয়ার লিমিট কত, 10। 10 এখন তুমি 10 ডেটাটা কোথায় বসাবা, এই যে দ্বিতীয় যেখানে লোয়ার লিমিট হিসেবে আছে সেখানে বসাবা, এতটুকুই শুধু মনে রাখতে হবে যে লোয়ার ডেটাটা লোয়ার লিমিট হিসেবে যেখানে আছে সেখানে বসাবো। আবার যদি 20 যে পেয়েছে সে কিন্তু এই ক্লাসে বসবে না, সে বসবে কোথায়, 20 থেকে 30 এর পক্ষে। এখন দেখো মিড ভ্যালু এন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই তোমরা কি বুঝতে পারতেছো বাবা? জি ম্যাম, বুঝতে পারছি। সো দেখো আমি যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছি, আমি যদি এটা থেকে তোমাদেরকে দেখাই, দুটো জিনিস এখান থেকে আমাদের বের করতে হবে, কাজে লাগবে। এগুলো কিন্তু সবই এলিমেন্টারি জিনিস, ছোট্টবেলার জিনিস। সো এখান থেকে দুটো জিনিস ম্যাডাম বের করবো, একটা হচ্ছে মিড ভ্যালু আর একটা কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো মিড ভ্যালু যখন আমি বের করব, দেখো কয়টা জিনিস বের করব, দুইটা জিনিস, একটা হচ্ছে মিড ভ্যালু আরেকটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মুনতাসির ম্যাডামের বোর্ডটা অনেক সুন্দর না? জি ম্যাম। চাইলেই কপি করে নিয়ে আসতে পারি। এটাই ভালো ম্যাম। আমরাও যদি এইভাবে লিখতে পারতাম এক্সামে। হ্যাঁ লিখতে পারবে। এর আগে অনেক কোর্সে ম্যাডামের দেখা গিয়েছে যে তোমাদের আমাকে এরকম টাইপ করেই জমা দিয়েছে, হাতে লিখে জমা দেয় নাই। অনেক স্টুডেন্ট আছে, অনেকদিন ধরে পড়াচ্ছি তো এই কোর্সটা অনলাইনে, অনেকেই হচ্ছে জমা দিয়েছে, তোমরাও পারবা। তো মিড ভ্যালু, মিড ভ্যালু কি বলতো, এই আপার আর লোয়ার লিমিটকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা। তাহলে এখানে আপার লিমিট 10, লোয়ার লিমিট 0, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত, 5 5। পরেরটা 20 আর 10 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত, 50 কত, 50 15। পরেরটা কত হবে, 25। সো 25 প্রথম যখন আমাদের এরকম কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল দেয়া থাকে, মানে এক্সক্লুসিভ মেথডে ডাটা থাকে, তখন আমরা কি করব, প্রথমটা করলে পরেরটা ডিফারেন্স দেখেই করতে পারি। এখানে ক্লাস ডিফারেন্স কত, 10 করে না? সো জি, প্রথমটা 5, পরেরটা 15, পরেরটা কত হবে, 25। এখন দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি গুলো দেয়া আছে এগুলোকে, এই তো এর কিউমুলেটিভ বের করবো। সো প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, 7 না? জি ম্যাম। সো প্রথম ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও হবে 7। পরের ক্লাসে এই 7 এর সাথে 13 যোগ করো, কত হবে, 20 20। পরে 20 এর সাথে 10 যোগ করো, কত হবে, 30 সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি, নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি যোগ তার পূর্বেরটা। যেমন আমি যদি বলি, জিজ্ঞেস করি 10 থেকে 20 এই ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, তাহলে কি বলবা, 13, আর তার আগেরটাও যোগ করতে হবে, কত বলো, 20। 20। আবার দেখো 20 to 30 এই ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, 10, উপরে দুইটাও যোগ হবে, 10 যোগ 13 যোগ 7 কত, 30। সো আমরা এগুলো করব না, আমরা সহজে যোগ করব। প্রথমে যেটা আছে সেটাই লিখে দিব, পরেরটা কি করব, এই দুইটা যোগ, পরে আবার কি হবে, 20 হইলো, পরে 20 এর সাথে আবার কি 10 যোগ, এভাবে আমরা বের করে ফেলি ছোটবেলার মতো। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওই যে ও একটা বাংলা বলেছে, ক্রমযোজিত গণসংখ্যা। সো এই জিনিসগুলো আমাদের ম্যাথ করার জন্য কাজে লাগবে, এজন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম মিড ভ্যালু, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, তোমরা যদি ডিসক্রিট ডাটা দেয়া থাকে, ডিসক্রিট ডাটা থেকে কিভাবে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা যায়। আমি অল্প কিছু ডাটার জন্য যদি দেখিয়ে দেই, তোমরা কিন্তু ছোটবেলা শিখেছো, ট্যালি করা শিখেছো। জি ম্যাম।
কিছু র ডাটা মনে করো আমাদের দেয়া আছে, এই র ডাটা থেকে এক্সক্লুসিভ পদ্ধতিতে আমি তোমাদের ফ্রিকোয়েন্সি তৈরি করতে বলেছি। এখন মনে করো কিছু র ডাটা কিরকম দেয়া আছে, এরকম দেয়া আছে। কি র ডাটা দেয়া আছে মনে করো, দেয়া আছে এখানে 5 7 13 11 22 18 6 মনে করো আছে 10, যা কিছু নিতে পারো। মনে করো নিয়েছো 12, এখানে নিয়েছো 15, এখানে নিয়েছো মনে করো 19, নিয়েছো 23, নিয়েছো 27, নিয়েছো 29, নিয়েছো 8, নিয়েছো 7। এই র ডাটা গুলো দেওয়া আছে। কিছু ডিসক্রিট ডাটা দেওয়া আছে, এই প্রত্যেকটা ডাটাই কি বলো ডিসক্রিট, আলাদা আলাদা কিছু র ডাটা দেওয়া আছে। দেখতে পেয়েছো র ডাটা গুলো যে ম্যাডাম লিখেছি? জি ম্যাম। এখন এখান থেকে আমি তোমাকে কি বানাতে বলেছি? ফ্রিকোয়েন্সি বানাতে বলেছি, ফ্রিকোয়েন্সি কনস্ট্রাক্ট করতে বলেছি। তো একদম ছোট্টবেলার মতো আমাদের এটা করতে হবে। এই যে ডেটা আছে হিয়ার, লোয়ার এখানে লিমিট আমাদের লোয়ার লিমিট কত আছে দেখো, সবচেয়ে ছোট মান 5 কোথায়? 5 লোয়েস্ট ভ্যালু কত আছে? 5 22 লোয়েস্ট ভ্যালু 5, তারপরে হাইয়েস্ট ভ্যালু 29। হাইয়েস্ট ভ্যালু 29। সো এখান থেকে আমরা রেঞ্জ বের করতে পারবো। রেঞ্জ সমান কি হবে? হাইয়েস্ট ভ্যালু মাইনাস কি বলো লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু আছে আমাদের 29, লোয়েস্ট ভ্যালু আছে কত? 5। তাহলে রেঞ্জ কত? 24 তো আমরা এখান থেকে যেহেতু আমাদের এখানে ডেটা অনেক কম, সো আমরা ক্লাস ইন্টারভ্যাল ধরে নিব, শ্রেণী ব্যবধান ধরে নিব। ডেটা যেহেতু কম আমরা শ্রেণী ব্যবধান 5 করে ধরি। কত করে ধরবো? 5 করে ধরি, ডেটা তো অল্প। লেট দ্য ক্লাস ইন্টারভ্যাল কত বলো? 5। তো এখান থেকে আমরা নাম্বার অফ ক্লাসেস বের করতে পারবো। 5 হবে ক্লাস। কি লিখেছি বাবা? 5 লিখি নাই? নাম্বার অফ ক্লাসেস 5 হবে এটা। নাম্বার অফ ক্লাসেস বের করতে পারি কিভাবে? নাম্বার অফ ক্লাস বের করব হচ্ছে কি দিয়ে? রেঞ্জ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভ্যাল। ছোটবেলা শিখে আসছো এগুলো, একদম বেসিক ক্যালকুলেশন। রেঞ্জ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভ্যাল। সো রেঞ্জ কত পেয়েছো? 24। এটা কত? 5। তাহলে কত হলো? ক্যালকুলেট করো। ম্যাম 4.8। 4.8, তার মানে এটা কার কাছাকাছি? 5 4.8 ইকুইভ্যালেন্ট টু কত বলো? 5। সো আমাদের কয়টা ক্লাস হবে? 5টা ক্লাস হবে। এখন আমরা সেটা তৈরি করি। 5টা ক্লাস হবে তাই তো? 4টা, সো আমাদের এখানে কি থাকবে? ক্লাস ইন্টারভ্যাল, তারপরে কি ট্যালি, একটা শব্দ ছোটবেলা শিখে আসছো ট্যালি, আর এটা কি? ফ্রিকোয়েন্সি। তো দেখো তো আমাদের হ্যাঁ কিউমুলেটিভটা লাগবে না? পরে বের করো, আগে ফ্রিকোয়েন্সি বের করলে তো তুমি কিউমুলেটিভ বের করা কোনো বিষয় না। সো দেখো আমি ক্লাস ইন্টারভ্যাল 5 করে ধরে নিয়েছি। আমার এখানে ছোট ডেটা কত আছে? 5। সো আমি 5 থেকেই ধরি, যেহেতু 5-এর ছোট কোনো ডেটা নাই। তাহলে কত হবে? 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 15 থেকে 20,
20, 20 থেকে 25, 25 থেকে কত ধরবো 30 পর্যন্ত, কারণ লাস্ট বাউন্ডারি কত আছে 29, কত আছে 29। এখন আমরা ট্যালিগুলো করব, কিভাবে ট্যালিগুলো করব ছোটবেলার মতো। দেখো গুনবো 5 থেকে 10 এর মধ্যে কয়টা ডেটা আছে, দেখো তো কয়টা আছে, 1 2 6টা 3 4 5, কয়টা হলো ম্যাডাম। ম্যাডাম 10 নিজে একটা। 10 কিন্তু নিতে পারবো না, এক্সক্লুসিভ, খেয়াল করো লোয়েস্ট লোয়েস্ট ও আচ্ছা আচ্ছা 10 এর আগ পর্যন্ত। সো 5 থেকে 10 এর আগ পর্যন্ত কয়টা আছে, 1 2 3 4 5টা আছে, যে দেখো ম্যাডাম দেখাচ্ছি, 1 2 3 4 5টা, কয়টা আছে 5টা ম্যাম। 5টা। এখন ম্যাডাম এখানে দেখো আমি যেহেতু ওয়ার্ডে লিখছি, আমি এখানে ট্যালি আঁকতে পারবো না, আমি অ্যানোটেশন দিয়ে দেখাচ্ছি। 5টা কিভাবে লিখবা জানো, 1 2 3 4, 5 নাম্বারটা কোন দিক থেকে কেটে দিতে হয়, কর্ণ বরাবর। কি করতে হয়, কয়টা হলো তাহলে এখানে 5টা। বুঝতে পেরেছো ট্যালি কিভাবে লিখবো? সো ট্যালিটা তোমরা এঁকে নিও, যেহেতু তোমরা এটা অনেক ছোটবেলা শিখে আসছো। সো আমরা এই ক্লাসের মধ্যে কত পেলাম, 5টা। সো 5 এখানে লিখে ফেললাম ফ্রিকোয়েন্সি। আবার 10 থেকে 15 মধ্যে কয়জন আছে দেখো তো, 10 থেকে 15 না, 15 আগ পর্যন্ত কয়জন আছে, 1 2 3 4, আর কি আছে, আর আছে না না ম্যাম। সো কয়টা লিখবো এখানে, 4টা। তারপরে 15 থেকে 20, 20 এর আগ পর্যন্ত, 15 থেকে 20 এর আগ পর্যন্ত কয়জন আছে, 1 2, আর কি আছে 3, তাই না? 15 থেকে 20 এর আগ পর্যন্ত 18 আছে, 15 আছে, 19 আছে, 19 আছে। 3টার বেশি কি আর আছে, নাই। না ম্যাম। তো কত লিখবো, 3। তারপরে দেখো তো 20 থেকে 25, 20 থেকে 25 পর্যন্ত 2টা আছে, 22 আর 23, তাই না? জি ম্যাম। ম্যাম তারপরে আছে, হ্যাঁ এই নোটসটা কি ক্লাসরুমে দিয়ে দেওয়া যাবে? জি জি, হ্যান্ডনোট আকারে পেয়ে যাবা, এটা গত জি, ক্লাসে ম্যাম। বলেছি আমি। 25 থেকে 30 এর মধ্যে কয়টা আছে বলো তো, 2টা, তাই না? 2টা ম্যাম। 27 আর 29। এটা হ্যান্ডনোট আকারে পেয়ে যাবা, আর পিডিএফ গুলো পিডিএফ আকারে পেয়ে যাবা, গত ক্লাসে ম্যাডাম দেখিয়েছি। এখন আমরা কিউমুলেটিভ করে যোগ করে দেখবো, দেখো তো হয়েছে কিনা। কত কয়টা হয়েছে দেখো তো, 5, পরেরটা কত হবে, 9। এখানে কিন্তু আমি অ্যানোটেশন করে তোমাদেরকে ট্যালি দেখালাম, পরীক্ষায় কিন্তু ট্যালি গুলো দেখাতে হবে। পরীক্ষায় তো আমি আর শুধু এখানে ফ্রিকোয়েন্সি বের করতে দিব না, এরকম র ডাটা দিয়ে দিব, ফ্রিকোয়েন্সি বের করে আরো অনেক ক্যালকুলেশন করতে হবে। সো 5 আর 4 কত, 9 9, 9 আর 3 12 12, আর 2 14 14, 14 আর 2 16 16। দেখো তো ম্যাডাম কয়টা ডাটা দিয়েছিলাম বাবা, দেখো 24 16টা। 16টা। তার মানে আমি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছি সেটা অ্যাবসলিউটলি রাইট আছে। এবং একটা জিনিস মনে রাখবা, যেহেতু আমরা ইনক্লুসিভ এক্সক্লুসিভ পদ্ধতিতে করছি, তুমি যদি এই যে ফ্রিকোয়েন্সি বের করতে উল্টাপাল্টা করো, তোমার কিন্তু সব অঙ্ক ভুল হয়ে যাবে। কারণ প্রত্যেকটা ক্লাসের ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি যদি ঠিক না থাকে, তোমার ক্যালকুলেশন সব ভুল হয়ে যাবে। এজন্য খেয়াল করবা, এখানে 10 আছে কিন্তু 10 কাউন্ট করব নিচে। সব সময় লোয়ার লিমিটের প্রায়োরিটি, কার প্রায়োরিটি, এই যে ওনাদের। এই জিনিসটাই একমাত্র মনে রাখার বিষয়, আর কঠিন কিছু না। তো এই আমরা কি শিখে গেলাম, আমাদের যদি র ডেটা দেয়া থাকে, র ডেটা থেকে কিভাবে ফ্রিকোয়েন্সি ফর্ম করে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বানাতে পারি, এই গেল আমাদের বেসিক। আগামী ক্লাসে আমি যেটা পড়াবো, নেক্সট ক্লাসে, নেক্সট হয়ে গেছে নেক্সট ক্লাসে আমি তোমাদের মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি শুরু করব।
মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আমি নেক্সট ক্লাসে পড়াবো। এখন দেখো ম্যাডাম যে এই যে শর্টলি পড়ালাম এটা আমি অবশ্যই হ্যান্ডনোট আকারে তোমাদের গুগল ক্লাসরুমে প্রোভাইড করে দিব। এখন আমি আমার মেইন শীট গুলো ওপেন করি। দেখো মেইন শীট কোথায় আছে? ম্যাম আমি একটু মিড ভ্যালুটা মিস করে গিয়েছি। আমি আসতেছি বাবা। আচ্ছা আচ্ছা। মিড ভ্যালু কিছুই না, আপার আর লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। আপার আর লোয়ার লিমিট যোগ করে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করব। ভাগ করতে হয়। দেখো আমি তোমাদের ফার্স্টেই একটা শীট আছে এখানে, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। ফার্স্ট শীটটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। দেখো এখানে স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন আছে খুব সুন্দর করে। এই যে দেখো বর্লি ডেফিনেশন, ম্যাডাম যে ডেফিনেশনটা লিখে দিয়েছি, ফিশারের একটা ডেফিনেশন আছে, এটা জাস্ট রিড করবা, মুখস্থ করার দরকার নাই, রিড করলেই তুমি বুঝতে পারবা। দেখো স্ট্যাটিস্টিক্স এর কিছু ইম্পর্টেন্স এন্ড স্কোপ দেয়া আছে, কি কি কাজে স্ট্যাটিস্টিক্স লাগে। আবার দেখো কিছু লিমিটেশন দেয়া আছে, রিড করবা। দেখো এই যে ভেরিয়েবল, আমি এখান থেকে কিন্তু পড়িয়েছি, ভেরিয়েবল মেজারেবল কোয়ান্টিটি, যেটা একটা পার্সন থেকে আরেকটা পার্সনে ভ্যারি করে। 2 ধরনের, এই যে ম্যাডাম কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ, প্রত্যেকটা ডিসক্রিট কন্টিনিউয়াস কনস্ট্যান্ট, কি তাদের মধ্যে পার্থক্য, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এর মধ্যে পার্থক্য দেখো দেয়া আছে। আবার ডিসক্রিট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য দেয়া আছে। ডাটা, ডাটা কি জিনিস, 2 ধরনের সোর্স থেকে পাই, প্রাইমারি সোর্স সেকেন্ডারি সোর্স। এই যে 2 ধরনের ডাটা, প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা, তাদের মধ্যে দেখো পার্থক্য। এই পার্থক্যটাই ম্যাডাম শর্টলি লিখে দিয়েছিলাম। আবার এখানে দেখো ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ মেথডের মধ্যে পার্থক্য। এই জায়গায় একটা ভুল আছে, ছোট্ট একটা ভুল, সেটা হচ্ছে এইখানে হবে ইনক্লুসিভ, এই শব্দটা হবে ইনক্লুসিভ আর এই শব্দটা হবে এক্সক্লুসিভ, জাস্ট লেখার সময় ভুল হয়ে গেছে। এটা হবে কি এক্সক্লুসিভ। কেন দেখো লেখা কিন্তু ভেতরে ঠিকই আছে, ইন দিস মেথড দ্য আপার লিমিট অফ এনি ক্লাস ইজ ইকুয়াল টু দ্য লোয়ার লিমিট অফ দ্য ক্লাস, তাই না? এটা কি মেথড? এক্সক্লুসিভ। লেখাটা জাস্ট রিভার্স হয়ে গেছে, এই লেখাটা ইনক্লুসিভ হবে না, ভেতরে সব ঠিক আছে, এটা হবে এক্সক্লুসিভ আর এটা হবে কি ইনক্লুসিভ। মনে থাকবে? একটু নিজেরা ঠিক করে নিবা। ডিফারেন্স গুলো কি আমাদের আসতে পারে এক্সাম? ডিফারেন্স গুলো শেখার দরকার আছে, কারণ আমি ক্লাস টেস্ট 1 যেটা দিব, ক্লাস টেস্ট 1 যেটা, এটা হবে হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ইনক্লুসিভ। ক্লাস টেস্ট 1 যেটা হবে সেখানে কিন্তু আমি অবজেক্টিভ দিব, সো এই থিওরি থেকে কিন্তু অবজেক্টিভ থাকবে, এই ছোট ছোট থিওরি পার্থক্য থেকে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, এটা ইনক্লুসিভ আর এটা হবে এক্সক্লুসিভ। ব্রড কোশ্চেন আসতে পারে মিডে? হ্যাঁ ম্যাম মিডে এখান থেকে ব্রড কোশ্চেন আসতে পারে? না, ব্রড কোশ্চেন আসবে না, ওকে। ব্রড কোশ্চেন আসবে না, আসলে শর্ট কোশ্চেন অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে, এটা হবে এক্সক্লুসিভ আর এটা ইনক্লুসিভ। এই পার্থক্যটাও দেয়া আছে যে দুটো মেথডের মধ্যে পার্থক্য কি, এই শীটটা তোমরা দেখে নিও। এটা গেল আমাদের একটা শীট। আরেকটা শীট এখানে আছে, দেখো ম্যাডাম যেটা করালাম, রিপ্রেজেন্টেশন অফ ডেটা, এগুলো আমি গুগল ক্লাসরুমে প্রোভাইড করে দিব। ডেটা রিপ্রেজেন্ট করা একদম ক্লাস 5 এ যখন তোমরা শিখেছো এই স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক করা, দেখবা এগুলো খুব সহজ জিনিস, ক্লাসিফিকেশন টেবুলেশন এগুলো একটু দেখে নিও, ছোটবেলার জিনিস, একদম এলিমেন্টারি। যে জিনিস থেকে ম্যাডাম পড়িয়েছি সেটা হচ্ছে এই যে এই জায়গায় চলে আসবা সরাসরি, এগুলো দেখারই দরকার নাই। এই যে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কাকে বলে দেখো এখানে উদাহরণ সহ দেয়া আছে ফ্রিকোয়েন্সি। তারপরে ফ্রিকোয়েন্সি কিভাবে করা হয়, এই দেখো এখানে একটা অঙ্ক দেয়া আছে, আমি তোমাদের 16টা ডেটা নিয়ে করিয়েছি, এখানে দেখো 100টা ডেটা আছে। The statistics marks of 100 students are given below. Prepare a frequency distribution taking a suitable class interval from this raw data. এখানে 100টা ডেটা আছে, যেটা ম্যাডাম 16টা ডেটার জন্য যেভাবে কাজ করতে হবে, 100টা ডেটা 500টা ডেটা একই রকম ভাবে কাজ করতে হবে। সো এই অঙ্কটা কিন্তু করেই দেয়া আছে, দুইটা মেথডই করে দেয়া আছে, ইনক্লুসিভ দিয়েও করে দেওয়া আছে, এক্সক্লুসিভ দিয়েও করে দেয়া আছে। তোমরা ইনক্লুসিভ দেখবাই না, কি দিয়ে করবা বলো? এক্সক্লুসিভ দিয়ে করবা। কি দিয়ে? এক্সক্লুসিভ দিয়ে। এখানে দেখো আরো একটা অঙ্ক আছে, এটাও আমি করে দিচ্ছি, এখানে 40 ডেটা আছে, এটাও ম্যাডাম করে দিচ্ছি, ইনক্লুসিভ দিয়েও করে দিচ্ছি, এক্সক্লুসিভ দিয়েও করে দিচ্ছি ম্যাডাম। আর এখানে দুইটা হোমওয়ার্ক দিয়েছি, এই দুইটা তোমরা করবা। এই যে দেখো এখানে একটা হোমওয়ার্ক আছে,
যত বেশি পারো না কেন তারপরে এই অঙ্ক দুটো করবা। যদি মনে করো আরে ম্যাডাম এগুলো হচ্ছে 5 এর জিনিসপত্র, এগুলো কেন করব, যে এই চিন্তাটা করবা বাবা, সেই কিন্তু পরীক্ষায় খারাপ করবা। কারণ আমি কিন্তু পরীক্ষায় তোমাকে ফ্রিকোয়েন্সি বানাতে দিব না, আমি পরীক্ষায় তোমাকে এই ডেটা দিয়ে দিব, তোমাকে ফ্রিকোয়েন্সি বানিয়ে অনেক ক্যালকুলেশন করতে হবে। সো তুমি যদি বাসায় এখন প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার ভুলটা হবে না। এই দুটো অঙ্ক করে আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, এই একটা এই একটা। আর এখানে দেখো এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি, এই যে দেখো ম্যাডাম এখানে আবার উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো তো এটা বোঝা যায় কিনা। জি ম্যাম। ক্লাস ইন্টারভেল দিয়ে যে কিউমুলেটিভ করা, এটা 1, পরেরটা 1 এর সাথে 6 কত 7, 7 এর সাথে 8 15, 15 এর সাথে 11 26, এটার সাথে 26 এর সাথে 7 33, 33 এর সাথে 5 38, 38 এর সাথে 2 কত 40। এআই আছে প্রত্যেকটা। এখানে দেখো তারপরে ক্লাস বাউন্ডারি, এই জিনিসটা আমি একটু মিস করে গেছি একটু আগে। ক্লাস বাউন্ডারিটা কি, এই দেখো ইনক্লুসিভ মেথডে ডেটা আছে, আমি এরকম ইনক্লুসিভ মেথডে ডেটা দিয়ে দিছি মনে করো পরীক্ষায়। এখন তুমি তো এক্সক্লুসিভ ছাড়া কাজ করতে পারবা না। তুমি যদি মিডিয়ান মোড বের করতে চাও কখনোই ইনক্লুসিভ দিয়ে কাজ করতে পারবা না, তোমার এক্সক্লুসিভ লাগবে। তখন তুমি কি করবা, এখানে লোয়ার লিমিট আছে 5, আপার লিমিট কত 9, সব সময় লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস করবা, কত হবে 5 থেকে 0.5 মাইনাস করলে 4.5। 9 এর সাথে 0.5 যোগ করো, কত হবে 9.5। আর 10 এর থেকে 0.5 মাইনাস করো 9.5। 14 এর সাথে 0.5 যোগ করো 14.5। আবার 15 থেকে 0.5 মাইনাস করো 19 এর সাথে 0.5, হ্যাঁ এক্সক্লুসিভ বানাই নিবা। এখন দেখো এক্সক্লুসিভ হয়ে গেছে, আপার লিমিট এটা লোয়ার লিমিট সেম। কি করতে হবে এক্সক্লুসিভ বানানোর জন্য, লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস করতে হবে আর আর আপে আপার লিমিট 0.5 থেকে যোগ করতে হবে। 0.5 যোগ করতে হবে। এই গেল স্ট্যাটিস্টিক্স এর আমাদের এলিমেন্টারি বেসিক আলোচনা। আজকে ক্লাসে আমি পড়িয়ে দিলাম, এই পর্যন্ত আজকের লেকচার আমার। আগামী ক্লাসে আমি তোমাদের মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি পড়াবো ইনশাআল্লাহ। জি ম্যাম। ম্যাম আমাদেরকে গ্রাফও আছে? হ্যাঁ অবশ্যই গ্রাফ আছে, করাবো। আচ্ছা বাবা, স্ট্যাটিস্টিক্স মজার জিনিস, তোমাদের ক্লাস করতে খারাপ লাগবে না যদি একটু মনোযোগ দাও। আজকে ক্লাস করতে কি খারাপ লেগেছে? না ম্যাম। বোরিং লেগেছে? না ম্যাম, অনেক ভালো লাগছে। মনে হয়েছে যে তোমরা অনলাইনে ক্লাস করছো? না ম্যাম, আমি ক্যালকুলাস হচ্ছে অনেক ভালো ম্যাম, ক্যালকুলাস অনেক পেইনফুল ছিল।